This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডির মুখোমুখি রথীন ঘোষ। আমরা জানি ইতিমধ্যে এই ঘটনায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু রথীন ঘোষ তাকেও বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু জানা গিয়েছিল তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। শেষ দিন তিনি অসুস্থ বলেও হাজিরা এড়িয়ে যান। অবশেষে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, এই মামলায় অবশেষে ইডির মুখোমুখি হয়েছে রথীন ঘোষ। বিস্তারিত জানাবেন সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছে। রঞ্জিত, কখন রথীন ঘোষ যান, এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর রয়েছে? দেখো, ঠিক 10:20 নাগাদ রথীন ঘোষ কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে উপস্থিত হন। এবং তুমি জানো যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবারের জন্য এই রথীন ঘোষ অর্থাৎ মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক, তিনি কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হলেন। মূলত তোমাকে জানিয়ে রাখি যে পুর নিয়োগ অর্থাৎ অনিয়ম বেনিয়ম ভাবে যে পুরসভায় নিয়োগ হয়েছে, সেই নিয়োগ কিভাবে হয়েছে সেটা জানতে চাওয়া হবে আর কিছুক্ষণের মধ্যে, এবং কিসের ভিত্তিতে কি কি সুবিধা নেওয়া হয়েছে এই সমস্ত, অর্থাৎ পুরসভায় যাদেরকে নিয়োগ করা হয়েছে কিসের ভিত্তিতে এবং কিভাবে নিয়োগ করা হয়েছে, তার প্রসিডিওর কি ছিল এবং কোনো রকম সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল কিনা, সমস্ত বিষয়ে জানার জন্য এই মুহূর্তে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা আর কিছুক্ষণের মধ্যেই এই রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করবে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ রঞ্জিত। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। ইডির জালে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস বিশেষ আদালতে পেশ করার কথা তাকে। বিস্তারিত জানাবেন সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তাকে কি নিয়ে বের করা হয়েছে? হ্যাঁ দেখো, বেশ কিছুটা সময় আগেই কিন্তু সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর, সেখান থেকে শান্তনু সিনহা বিশ্বাস তাকে নিয়ে বেরোনোর পর প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল চেক আপ করানো হয়। এবং কিছু সময় আগেই কিন্তু আমার পেছনেই যে দেখতে পাচ্ছ যে কলকাতা নগর দায়রা আদালত, আর এই নগর দায়রা আদালতের ভেতরে থাকা যে ইডি স্পেশাল কোর্ট, সেখানে তাকে আর কিছু সময় পরেই পেশ করা হবে। এবং ইতিমধ্যে কিন্তু তাকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে। এবং সেক্ষেত্রে গতকাল যেটা আমরা দেখলাম যে দীর্ঘ প্রায় 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তাকে জমি দুর্নীতিতে মামলাতে তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং সেক্ষেত্রে যেটা তার বিরুদ্ধে অভিযোগ যে তদন্তে অসহযোগিতা করা, একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া, যে সমস্ত নথি তাকে দেখানো হয়েছিল সেই সমস্ত নথি সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না, এমনকি নানাভাবে তদন্তে অসহযোগিতা করার জায়গা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবং তাকে আদালতে পেশ করা হবে, তাকে হেফাজতে চেয়ে ইডির তরফ থেকে আবেদন জানানো হবে। এবং এই যে দুর্নীতি অর্থাৎ সোনা পাপড়ুর যে মামলা, সেই মামলাতে তাকে একাধিকবার তলব করা হয়েছিল, কিন্তু সেই তলব করার পরেও তিনি হাজিরা দেননি। অবশেষে গতকাল তিনি হাজিরা দেন এবং সেই হাজিরা দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা গ্রেপ্তার করেন। এবং এখানে আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস বিগত কয়েক বছরে তার যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, আর এই বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে হলো, কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা আন্দাজ করছেন বা অনুমান করছেন বা করার চেষ্টা করা হবে। আসলে সোনা পাপু এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে শান্তনুর বেশ কিছু আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগে ধৃত ব্যবসায়ী জয় কামদারের কাছ থেকেও নথিতে শান্তনুর নাম পাওয়া গিয়েছে। এমনকি শান্তনু ও তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনও হয়েছে বলে খবর রয়েছে। এবং সেই সমস্ত আর্থিক লেনদেনের কারণ কি, তারই উত্তর দিতে পারেননি শান্তনু। কালীঘাট থানা প্রাক্তন ওসি এবং বর্তমানে ডিসিপি, তাকে নগর দায়রা আদালতে পেশ করা হয়েছে। সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে।
পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত যদি ভিভিআইপি অ্যারেস্ট করা হয় সেটা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাকে গ্রেপ্তার করা হয়েছে। রতিন ঘোষ, তাকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল মধ্যমগ্রামের কারণে, মধ্যমগ্রাম পুরসভায় দুর্নীতির কারণে তাকে বেশ কয়েকবার ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণ দেখে তিনি যাননি। অবশেষে আজ তিনি যান, ইডির মুখোমুখি হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। বিস্তারিত জানাবেন সহকর্মী সুজয়ের সঙ্গে রয়েছেন। সুজয়, তোমার কাছে আমি স্পেসিফিক রতিন ঘোষের একটুখানি ব্যাকগ্রাউন্ড এবং এই মামলার সঙ্গে, পুরো নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে তিনি কোন দিক থেকে জড়িয়ে রয়েছেন, কি অভিযোগ রয়েছে ইডির দিক থেকে, সেই বিষয়টা যদি একটু বলো। রতিন ঘোষ দীর্ঘদিন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন এবং ইডির অভিযোগ তিনি যে সময় চেয়ারম্যান পদে ছিলেন ঠিক অন্য পুরসভাগুলির মতোই মধ্যমগ্রাম পৌরসভাতে বেশ কিছু বেআইনি নিয়োগ হয়েছিল, যার ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। সেই সূত্রেই রতিন ঘোষের নাম উঠে আসে। তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল দীর্ঘক্ষণ এবং তারপরেই যে সময় সুজিত বসুকে তলব করা হয়, কার্যত একই সময় রতিন ঘোষকে তলব করা হয়েছিল। কিন্তু দুজনেই একই বাহানা দেখিয়ে, অর্থাৎ একই কারণ দেখিয়ে যে তারা নির্বাচনের কাজে ব্যস্ত, তারা প্রার্থী, এই কারণ দেখিয়ে তারা হাজিরা এড়িয়েছিলেন। শেষবার যখন রতিন ঘোষকে তলব করা হয়েছিল তিনি জানিয়েছেন তিনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছেন, তাই হাজিরা দিতে পারবেন না। অবশেষে সুজিত বসু গ্রেপ্তারের পর কার্যত কোট আনকোট চাপেই রতিন ঘোষ পৌঁছলেন ইডি দপ্তরে। ইতিমধ্যেই তাকে তার বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তিনি যদি তদন্তে সহযোগিতা করেন তাহলে আপাতত ছাড় মিলতে পারে, তেমনটাই সূত্র মারফত খবর। কিন্তু যদি তিনি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, সহযোগিতা না করেন, তাহলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কারণ আর্থিক লেনদেনের সঙ্গে তার যোগ পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে পুরসভার নিয়োগ দুর্নীতির যোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রতিন ঘোষ 5 বার হাজিরা এড়িয়েছেন মধ্যমগ্রাম পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায়। অবশেষে তিনি আজ ইডির মুখোমুখি হলেন। কি মনে হচ্ছে আপনার, ঠিক কোন কারণে তিনি আজকে যেতে বাধ্য হলেন? মানে সুজিত বসুর গ্রেপ্তারিটা কি কোথাও তাকে একটু চাপে ফেলেছে? দেখুন, এর আগে বহুবার তাকে দেখেছি ইডি, তিনি একবারও যাননি। তিনি ভেবেছিলেন যে এইভাবেই সময় কাটিয়ে দিব, দিনগত পাপক্ষয় হবে। কিন্তু সুজিত বসুর প্রকরণ দেখার পর, এপিসোড দেখার পর উনিও বুঝতে পেরেছেন যে না গেলে পরে বিপদ আছে, অতএব সেই জন্য এখন লেজ গুটিয়ে ধীরে ধীরে যাচ্ছেন। আমি আশা করব ইডি তাকে উপযুক্ত ট্রিটমেন্ট দেবে, যে ট্রিটমেন্টের উপযুক্ত তিনি। যে ধরনের চুরিচামারির অভিযোগ এদের বিরুদ্ধে আছে, বিশেষ করে পৌরসভাতে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ইডি করবে। ধন্যবাদ। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু এবং তার নেতৃত্বেই একাধিক দুর্নীতি হয়েছে, বেআইনিভাবে নিয়োগ হয়েছে, জমির বদলে নিয়োগ, টাকার বদলে নিয়োগ, এরকম হয়েছে বলে বেশ কিছু অভিযোগ ওঠে এবং বেশ কিছু প্রশ্ন করা হয় সুজিত বসুকে। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেননি, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। রতিন ঘোষ, তাকেও 5 বার ডাকা হয়েছিল, কারণ মধ্যমগ্রাম পুরসভার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে, সেখানেও বেনিয়মভাবে নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। আর সেই সময় সেখানকার চেয়ারম্যান ছিলেন এই রতিন ঘোষ। তিনি এড়িয়ে গিয়েছেন বারবার হাজিরা। তার বক্তব্য শুনবো, আরো একবার তার ব্যাকগ্রাউন্ড জানাবেন আমাদের সহকর্মী সুজয় সঙ্গে রয়েছে, তবে তার বক্তব্যটা আগে শুনি। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। সুজয় রয়েছে সহকর্মী। সুজয়, রতিন ঘোষের বক্তব্যটা যখন শুনছি, মানে গোটা রাজ্যের মানুষ জানেন যে রতিন ঘোষের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কেন তাকে তলব করা হচ্ছে, কিন্তু স্বয়ং রতিন ঘোষ প্রাক্তন খাদ্যমন্ত্রী জানেন না যে তাকে কেন ডাকা হয়েছে। দেখো, যে কোনো সাক্ষীকে যখন তলব করে, যে কোনো এজেন্সির ক্ষেত্রে ইডি যখন তাকে তলব করে, তারা সেই নোটিশে নির্দিষ্ট করে কোন মামলা, তার কেস নাম্বার কত স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয় এবং দিন তারিখ সময় উল্লেখ করে দেওয়া হয় কবে হাজিরা। ফলে এক্ষেত্রে রতিন ঘোষ যেটা দাবি করছেন তিনি জানেন না, তার কতটা যুক্তিকতা আছে সেটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তার কারণ এর আগেও তিনি হাজিরা দিয়েছেন এবং হাজিরা এড়িয়েওছেন। যেহেতু তিনি প্রার্থী ছিলেন মধ্যমগ্রাম পুরসভার এবং পরবর্তীতে তিনি জয়ী হন, সেই কারণ দেখিয়ে একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছেন। কিন্তু সুজিত বসু যখন গ্রেপ্তার হলো, তার পরবর্তীতে যে নোটিশটা তার কাছে গিয়েছে, সেই নোটিশে দেখা যাচ্ছে তিনি হাজিরা দিয়েছেন। শেষবার তিনি জানিয়েছিলেন যে তিনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে জখম হয়েছে, তাই হাজিরা দিতে পারবেন না। অর্থাৎ সুজিত বসু গ্রেপ্তারের আগে তার যুক্তি ছিল গড় হাজিরা, যে তিনি বাথরুমে পিছলে গিয়ে পড়ে গিয়েছেন। কিন্তু এক্ষেত্রে সুজিত বসু যখন গ্রেপ্তার হলো, তার পরবর্তীতে তিনি হাজির হলো এবং ইডি সূত্রে জানানো হচ্ছে যে পুরসভা নিয়োগ দুর্নীতিতেই তাকে তলব করা হয়েছে। যেহেতু তিনি মধ্যমগ্রাম পুরসভায় দীর্ঘদিন চেয়ারম্যান পদে যুক্ত ছিলেন, ফলে সেই পদে যুক্ত থাকা, পদের ব্যবহার অপব্যবহার করে কার্যত বেশ কিছু বিভিন্ন পদে বেআইনি নিয়োগ হয়েছিল।
তার সূত্র, তার তথ্য তাদের কাছে এসছে এবং এই পুরসভা নিয়োগ দুর্নীতি যিনি অন্য মাস্টার মাইন্ড অয়নশীল এবিএস ইনফোজন সংস্থার যিনি ডিরেক্টর, তার বয়ান অনুযায়ী রতিন ঘোষের নাম উঠে আসে। তার কারণ মধ্যমগ্রাম পুরসভাতেও নিয়োগের দায়িত্বে এই এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড সংস্থাটি ছিল। সেই সূত্রেই কি কারণে তিনি এবিএস ইনফোজনকে কি দেখে একদম, টেন্ডার অনেক দিয়েছিলেন। ধন্যবাদ সুজয়। অর্থাৎ অয়নশীল, যার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িয়েছিল এবং তার বাড়িতে তল্লাশি চালিয়েই শেষ পর্যন্ত এই পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে সেরকম তথ্য আসে তদন্তকারী আধিকারিকদের কাছে। তারপর সুজিত বসু, তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। আজ রতিন ঘোষ তিনি হাজিরা দিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হয়েছে।